নমস্কার বন্ধুরা, কাল হয়েছে আমারও বাগানে আসার সময় হয়ে গেছে। আর এই হচ্ছে আমার থোকা থোকা বেগুন। এত সুন্দর, মানে থোকায় থোকায় আসছে বেগুনগুলো। তবে সবগুলো বেগুন তো খাওয়ার মতো হয়নি। এই যে একটা একটা থোকায় 3-4টে করে বেগুন আসছে এরকমভাবে। কি দারুণ। তো এইটার থেকে একটা নিলাম। আর এই গাছটাতেও কিন্তু তোলার মতো হয়ে গেছে, দেখো এখানেও তোলার মতো হয়েছে। এখান থেকে একটা নেব। এই দুটো বেগুন, তবে এই বেগুনটা তুলবো কিনা সেটাই ভাবছি। এই গাছটা তো বুড়ো হয়ে গেছে, এর অবস্থা বেশি একটা ভালো না। কপি, এই গাছে বেগুনও বড় হয়নি, আজকে নেওয়া যাবে না। তো আজকে এই দুটো সেদ্ধ দেব। আচ্ছা, আমার ওলকপি দেখতে পাচ্ছ ওখান থেকে, তুমি তুলে নেব আজকে। আজকে থাক। সকালবেলায় ভাবলাম একটু ধনেপাতার জুস করব, আর তার সঙ্গে একটু থানকুনি পাতাও অ্যাড করব। থানকুনি পাতাগুলো না বেশ সুন্দর হয়েছে, এখানে অনেক সুন্দর। আসলে নতুন মাটি পেয়েছি তো, আর প্রতিনিয়ত যেহেতু জল দিচ্ছি, আলগা মাটি পেয়ে থানকুনি পাতাগুলো খুব সুন্দর গ্রো করেছে। তো ভাবলাম সকালবেলায় থানকুনি পাতা, লেবু আর আদা আর ধনেপাতা দিয়ে একটা রস করব, সেটা সবাই মিলে খাবো। বাড়িতে এই রকম যদি কিছু হার্বাল মানে ভেষজ গাছ লাগানো যায়, তাহলে কিন্তু সকালবেলাটা খুব সুন্দরভাবে মানে শুরু করা যায়। ধনেপাতার রস, থানকুনি পাতার রস, কালমেঘের রস, তারপর আরও অনেক রকম হয়, যেমন হচ্ছে পুদিনা পাতা, নিম পাতা, কারি পাতা। এইগুলো পাতার রস যদি খাওয়া হয়, সেই সঙ্গে সজনে পাতার রস যদি খাওয়া হয়, তাহলে দেখবে শরীরটা কিন্তু ভেতর থেকে অনেকটা ডিটক্সিফাইড হয়। আর এইগুলো কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া ভীষণ ভালো, কারণ বাজারে কিন্তু যে সমস্ত শাকসবজি পাওয়া যায় কীটনাশক দেয়া আর রাসায়নিক তো দেয়া থাকেই। আমার এখানেও যে কখনো কখনো একটু আধটু রাসায়নিক দেওয়া হয় না, তেমনটা না। তো যাই হোক, সকালবেলা হাঁটতে গিয়ে দেখেছি একটা বাড়িতে এত সুন্দর, রাস্তার পাশে খুবই অযত্নে কিন্তু গাছগুলো হয়ে আছে। দেখো এই যে মাঠের ওই ঢেলাগুলো দিয়ে রেখেছে এইখানটায় গাছগুলোকে সাপোর্ট দেওয়ার জন্যে। তো যাই হোক, বাড়িতে চলে এলাম। গাছেদের অল্প স্বল্প যত্ন করা, প্রতিদিন সকালে হাঁটা, এইগুলো কিন্তু একটা মানুষকে সুস্থ থাকতে ভীষণ সাহায্য করে। তো আমি এই যে কোনো সময় রান্না করি না কেন, সেই চাল ধোয়া জল, ফ্যানের জলটা কিন্তু কোনো না কোনো গাছে এইভাবে দিতে থাকি। তাতে করে গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর আর ফুলও দেয়। এই যে চলে এসেছিলাম সেদিন নার্সারিতে কয়েকটা গাছ নেব বলে, আসলে এখান দিয়েই যাচ্ছিলাম কোনো একটা কাজে। তো ভাবলাম যে কিছু চারা নিয়ে নিই অল্প দামের মধ্যে। তো এই যে এই মোরগ ফুলগুলো কয়েকটা নিলাম, আর তার সঙ্গে নিয়েছি একটু একটা ওই রেড ব্যানানা যে গাছ বলে, মানে লঙ্কার একটা ভ্যারাইটি, তার সঙ্গে নিয়েছি। কি কি চারা এনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা হচ্ছে কালো রঙের যে টমেটো হয়, সেইটা ফুলও ধরতে শুরু করেছে, এই দেখো। এইটা হচ্ছে চেরি টমেটো, এই হচ্ছে দুটো ফুল গাছ। হ্যাঁ, আর দেখতে খুব সুন্দর। তো আমি কম দামে এনেছি, দুটো গাছ দিয়েছে 15 টাকায়। আর এইটা হচ্ছে লেটুস গাছ। দুটো মেইনলি আমি এনেছি আমার মেয়েদের জন্যে, কারণ মেয়েরা ওই যে খাবার তৈরি করে খায়, তো ওই স্যালাডের জন্য আমি এই দুটো লেটুস গাছ এনেছি। আমার দারুণ পছন্দ হয়েছে। তো এই দুটো নিয়েছে, 20 করে নিয়েছে। লেটুস গাছের দাম তো একটু বেশি হওয়ার কথা, তাই না? তো এই হচ্ছে এনেছি এই কটা চারা। আর এই যে এইটা দেখো, এই লঙ্কা গাছটা এনেছি, এর নাম নাকি রেড ব্যানানা। আমি তো শুনে অবাক, রেড ব্যানানা। এই তো লঙ্কা, আমরা জানি এটাকে সিমলাই মির্চ হিসাবে, কিন্তু বললো না, এটাকে সিমলাই মির্চ বলে না, এর অরিজিনাল নাম হচ্ছে রেড টমেটো। এই রেড টমেটো না, মানে রেড ব্যানানা। আমি তো শুনে বলছি বোধহয় কোনো কলা হবে লাল রঙের, তা বলছে না, এই লঙ্কাটার ভ্যারাইটির নামই হচ্ছে রেড টমেটো। বাগান করা কিন্তু একটা একদিনের কাজ না, প্রতিদিন না কিছু কিছু বীজ বপন করা, চারা রোপণ করা থাকেই। আজকে যেমন আমি এইখানটা অনেকটা মাটি কুপিয়েছি, আর মাটি কুপিয়ে কিন্তু এই যে এখানে ছড়িয়ে দিচ্ছি অঙ্কুরিত ছোলা। অঙ্কুরিত ছোলা কিন্তু খাওয়াও যেমন ভালো, আর এটা যদি মাটিতে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর শাক খাওয়া যায়। ছোলা শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাজারে যে ছোলাগুলো শাক পাওয়া যায় সেটা কিন্তু প্রচণ্ড শক্ত, আর খেতে অতটা ভালোও লাগে না। বাড়িতে এরকম করে যদি অল্প জমিতে বা মাটিতে যে কোনো টবে যদি এরকম ছোলা চাষ করা হয়, তাহলে খুব সুন্দর কিন্তু শাক আমরা খুব সহজেই পেতে পারি। আমি তো প্রতি বছরই ছোলা শাক লাগাই। এবছর আমার একটু দেরি হয়ে গেল, ওই বৃষ্টির কারণে মাটিতে জো হচ্ছিল না, সেই জন্যেই। আর জো না থাকলে সেই মাটিতে ছোলা গাছ লাগালে গাছ বাঁচেও না, এই জন্যই আমার দেরি হয়ে গেছিলো। তবে এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের, দিন 15 আগের ভিডিও। সঙ্গে আমি লাগিয়েছিলাম মেথিও চারা, মেথির বীজ। মেথিটাও কিন্তু খুবই ভালো একটা শাক।
আমি আমার বাগানে কিন্তু নিজে নিজেই সমস্ত কাজকর্ম করি, মাটি কোপানোর থেকে শুরু করে চারা রোপণ করা, বপন করা, যে চারাগুলো থেকে বীজ তৈরি মানে বীজ থেকে চারা তৈরি করা সম্ভব সেগুলো করার চেষ্টা করি। এই যেমন লঙ্কার চারা, বেগুনের চারা এইগুলো তো আমি কখনোই কিনি না বললেই চলে। তবে এবছর ওই যে দুটো টমেটোর চারা কিনেছি একটু অন্যরকম বলে, রেয়ার ভ্যারাইটি মানে কালো ওই যে টমেটো আর চেরি টমেটোর বীজ তো খুব একটা বানানো সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করব, এবার দেখা যাক বানাতে পারি কি না। এটা আমার কাছে নতুন ভ্যারাইটি, সেজন্য চারা বানানো আমার কাছে সম্ভব হয়নি। তো এইরকমভাবে যদি একটু সময় বের করে আপনারা এরকম করেন তাহলে দেখবেন খুব সুন্দর শাক হবে। আমি তো এবার প্রচুর শাকসবজি বানিয়ে ফেলেছি। পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করতে হয় না অতটা ভুল, পরিশ্রম যে করতে হয় না তা না। তবে এই সময়গুলো তো আমরা এমনিতেই নষ্ট করি শুয়ে বসে টিভি দেখে ফোন ঘেঁটে, তাই না? সেই সময়টা যদি এরকম বাগান করতে লাগানো হয় দেখবেন সময়টাও খুব ভালো কাটছে আর সেটা কিন্তু কাজেও আমাদের লাগছে। তো এই জন্যে এইগুলো কিন্তু খুব কঠিন কাজ নয়, খুব সহজেই কিন্তু করা যায়। আমি আমার দুটো বাচ্চা, সংসার, তাদের পড়াশোনা, হোমওয়ার্ক সব কিছু নিজে সামলিয়ে এগুলো করি, কারণ এগুলো ভালো লাগে। আর আমার মেয়ে খেতে চেয়েছিল পেঁপে, আমি কিন্তু পেঁপে গাছ বানাতেই পারছি না এবছর। তার কারণও আছে। এই পেঁপেটাকে দেখে যতটা মনে হচ্ছে বড়, আসলে কিন্তু একদমই তা নয়, এতটাই ছোট পেঁপে, কারণ বাড়িতে একদম রোদ পড়ে না। পেঁপে গাছ রোদ ছাড়া হয় না, আর যেখানে রোদ আছে সেখানেও কিন্তু প্রতিনিয়তই মাটি দেওয়া হচ্ছে বলে গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। তা নাহলে সামনের এই জমিটাতে কিন্তু আমি প্রতি বছরই পেঁপে গাছ লাগাই, আর আমার মেয়ে কিন্তু পাকা পেঁপে খেতে এত ভালোবাসে। কিন্তু দুঃখের বিষয়, আমি গাছ লাগালেও গাছ থাকছে না, কারণ এই এই জমিটা কিন্তু গতবার নিচু ছিল, প্রচুর গাছপালা লাগিয়েছিলাম, তখনই আবার ওখানে মাটি দিয়ে এতটা উঁচু করেছে রাস্তা সমান। তো কি করব, প্রতি মুহূর্তে এইরকম করলে তো আর সিজনাল সবজি ছাড়া ওইগুলো হয় না, প্যারেনিয়াল গাছপালা হয় না। আর যেহেতু পেঁপে গাছে ফল আসতেও টাইম লাগে, তো আমি যখন গাছ লাগাবো তখন ফল আসার আগে তুলে ফেলতে হবে। আমড়াগুলোকে আজকে ভেঙে নেব, দেখো পুরো পেকে গেছে, ঝরে যাচ্ছে। বাবা, ভাঙতেই পারছি না, সব নিচে পড়ে যাচ্ছে। তো দেখো কেমন পেকে গেছে আমড়াগুলো, সাইজটা ছোট হয়ে গেছে কারণ গাছে খুব বেশি কিছু যত্ন হচ্ছে না। যাই হোক, এই গাছটাও কিন্তু ঝুলে মানে জল দিতে হবে গাছে, গাছের গোড়ায় জল শুকিয়ে গেছে, গাছ কেমন হয়ে গেছে না দেখে বোঝা যাচ্ছে। বাগানে কত কাজ করার বাকি, বেলা ছোট হয়ে গেছে, সময় দিতে পারছি না এদেরকে। এই ভিডিওটা বেশ কয়েকদিন ভিডিওর টুকরো টুকরো আর কি সংকলন। তো এই যে ছোলা গাছগুলো লাগিয়েছিলাম দেখুন কতটা বড় হয়ে গেছে, আর এখানে পা দেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে যে কোথায় পা দেব। ছোলা শাক এমনই একটা শাক যেটা সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু প্রায় খাওয়ার মতো হয়ে যায়, তবে আমি আরেকটু বড় করব। আজকে আমি নেব মটর শাক। মটর শাকগুলোও কিন্তু খুব দ্রুত বাড়ে, 15-20 দিনের মধ্যে কিন্তু শাক খাওয়ার মতো হয়ে যায়। শুধুমাত্র গাছ লাগালেই হয় না, চারা রোপণ করলে হয় না। আমার এখানে তো প্রচুর এই যে আমি জায়গাটা কুপিয়ে শাকসবজি লাগিয়েছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আমি লাগিয়েছি হচ্ছে কদম গাছের নিচে, আর সেখানে প্রতিনিয়ত এরকম বড় বড় পাতা পড়ে দেখুন পুরো মাঠটা একদম ঢেকে গেছে। এগুলো পরিষ্কার করতে হয়, তবে এই কাজটা কিন্তু আমার স্বামী করে। ও ওই সকালবেলা পড়িয়ে উঠে তারপরে কিন্তু পাতাগুলো পরিষ্কার করে। তো আজকে আর সেটা করতে পারেনি, কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে। তো আমি ভাবলাম শাকটা তুলে নিয়ে রান্নাটা করে তারপর আমি এই কাজগুলো করব, কারণ পাতা পড়লে না গাছে ক্ষতি হয়, চাপা পড়ে গিয়ে গাছগুলো কিন্তু নষ্ট হতে থাকে। তো প্রতিনিয়তই এই টুকটুক করে যদি একটু একটু করে আপনারাও বাড়িতে কিছু চারা লাগাবেন, কিছু বীজ লাগাবেন, কদিন পরে আবার লাগাবেন, এরকম করলে কি হয় মানে পুরো শীতের সিজনটাই কিন্তু শাকসবজিতে ভরে থাকবে। আর আপনি যদি একবারে লাগান তাহলে দেখবেন শাক কিছু খাচ্ছেন, কিছু শাক হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ফুল এসে যাচ্ছে, তখন কিন্তু আপনি শাক খেতে পারবেন না। যেমন মটর শাকের কথাই বলি, মটর শাক কিন্তু একসঙ্গে লাগালে পরে সব শাক কিন্তু ফুল এসে গেলে শাক তিতো হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আর আমরা তো শাক সেদ্ধ বা পাতলা ঝোল খাই, ভাজিটা থেকে ওইগুলোই অনেক বেশি হেলদি হয় এভাবে খেলে। তো সেই জন্য কচি কচি ডগা খাওয়াটা মানে খেতে হয়, নাহলে ওই শক্ত শক্ত হয়ে গেলে না ওইটা খেতে অতটা ভালো লাগে না। তো ওই জন্য প্রতিনিয়ত একটু একটু করে লাগাচ্ছি চারা, যাতে নতুন করে গাছ হতে হতে আবার আমার এই শাক খেতে খেতে আবার নতুন করে শাক তৈরি হয়ে যায়। এইভাবেই কিন্তু সারাটা শীত আমি এই গাছ লাগাবো আর শাক খাবো, এরকম করতেই থাকবো। তো এই যে দেখুন আমার টমেটো গাছেও কিন্তু টমেটো আসতে শুরু করেছে, আর এই পাতা কিন্তু পরিষ্কার করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাগানে সময় দিতে হবে,
তবে সেই সময়টা যে সবসময় কখন দিতে হবে এটা আপনার উপর নির্ভর করবে। এবার এই সময়টা আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারবেন। আমি তো যখনই সময় পাই তখনই একটু মানে আসি বাগানে। বিশেষ করে ছাদে তো খুব একটা রোদ পড়ে না। খাওয়ার পরে আমার যখন খুব ঠান্ডা লাগে তখন আমি ছাদে থেকে এই মানে ছাদে তখন আর যাই না, কারণ ছাদে খুব একটা রোদ্দুর নেই। তো গত বছর ছাদে ভালো রোদ পড়তো, গাছপালা বেশ লাগিয়েছিলাম। এবার ছাদে খুব একটা গাছপালা লাগাইনি, কারণ রোদ নেই। রোদ না থাকলে শাকসবজি ভালো হয় না। তো এই নতুন এই রাস্তার পাশে জায়গাটাতে নতুন মাটি দেওয়া হয়েছে, এখানে বেশ রোদ পড়ে বলে কিন্তু অনেক কষ্ট করে জায়গাটা সমান করে আমি এবার গাছ লাগিয়েছি। কম বেশি সব আর কি সবজি লাগানোর চেষ্টা করেছি। এই যে শিমও হয়েছে বেশ থোকা থোকা, খুব বেশি হয়নি, খুব বেশি লাগাইও নি, কারণ একই সবজি না বেশি খেতে ভালোও লাগে না। বাজার থেকে টুকটাক অল্প সবজি কেনা হচ্ছে, আর মানে অনেকটাই কিন্তু সবজি আমি আমার বাগান থেকে সংগ্রহ করছি। প্রতিদিন যারা আমার শর্টস ভিডিও দেখে তারা জানে যে আমি সমস্ত রকমের সবজি কম বেশি লাগিয়েছি। তো এই যে দেখুন শিম গাছে এই যে অল্প অল্প করে লাগিয়েছি, যাতে অল্প অল্প করে বিভিন্ন রকম ভ্যারাইটির সবজি আমি খেতে পারি নিজের হাতে। এই যে বিভিন্ন রকম সবজি বানানোটা কিন্তু সত্যি ভীষণ চ্যালেঞ্জ, কারণ এক এক সবজি কিন্তু এক এক রকম রিকোয়ারমেন্ট, তাদের যত্ন আত্তি। তো এই যে একদম বিষ দেওয়া হয় না বলে কখনো কখনো কিন্তু গাছে একটু একটু পোকা ধরে। তো অনেকটাই কিন্তু শিম পেয়েছি দেখুন। মটর শাকও নেওয়া হয়ে গেল, আর এবার নেব কিন্তু খানিকটা লঙ্কা। লঙ্কা গাছে লঙ্কাও কিন্তু বেশ ভালো হয়েছে, আর এই বেগুন গাছেও কিন্তু বেগুন ধরতে শুরু করেছে। এইরকমভাবেই কিন্তু সমস্ত সবজি যদি বেশ ভ্যারাইটি লাগানো যায় তাহলে বাগানটা কিন্তু খুব সুন্দর হয়। তো লঙ্কা গাছে যে লঙ্কা কম হয়েছে তা কিন্তু নয়, দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে। যদি বলেন কি দিয়েছি, কিছুই দিইনি, শুধুমাত্র জল আর যখন গাছটা লাগিয়েছিলাম একটু গোবর সার দিয়ে গর্ত করে তারপর চারাটা লাগিয়েছিলাম। চারা নয়, এটা টবের গাছ এনে এখানে লাগিয়েছিলাম, কারণ ওই যে ছাদে খুব বেশি রোদ পড়ে না। রোদ পড়লে যে কোনো সবজি কিন্তু খুব সুন্দর হয়, আর রোদ না পড়লে সবজির পরিমাণ ফলন কিন্তু কমে যেতে থাকে। তো ওই জন্য রোদ পড়াটা ভীষণ জরুরি। ছাদে খুব বেশি রোদ নেই বলে ছাদে এবার খুব বেশি একটা সবজি করিনি, 2-4টে ওই অল্প অল্প করেই করেছি, গাছ যা কিছু আছে ফুলের সেইগুলো। তো দেখুন এই যে লঙ্কাগুলো তুলে নিলাম। লঙ্কা দিয়ে মানে নিজের বাগানের লঙ্কা, নিজের বাগানের শাকসবজি একসঙ্গে নিয়ে রান্না করতে দারুণ মজা লাগে। আমি ভীষণ আনন্দ অনুভব করি, ভীষণ আর কি আমার ভালো লাগে এই কাজগুলো করতে। সংসারে যত ক্লান্তি একঘেয়েমি আমার কিন্তু বাগানে এলে একদম নিমেষেই দূর হয়ে যায়। আপনারাও কিন্তু চেষ্টা করবেন নিজের বাগানে এরকম সবজি বানিয়ে নিতে, দেখবেন বাজার খরচাটা অনেকটা বাঁচবে। তার থেকে বড় কথা যে বিশুদ্ধ আর টাটকা আপনি সবজি পাবেন, তাতে আপনি খেয়ে দেখবেন আপনার আয়ু কিন্তু বাড়বে, বই কমবে না। এই যে আমার সবজি নেওয়া হয়ে গেল, ওখানে বেগুন গাছের চারাগুলো বেশ কয়েকটা রয়ে গেছে, সেগুলো আবার লাগাবো টুকটুক করে। একটু একটু করে বাগানে কাজ করতে হবে, এটা না যে খুব বেশি করতে হবে। তার মধ্যে তো কিছু কিছু সবজি আছে নষ্ট হবে, পাশের বাড়ির গরু ছাগল মুরগি মানে যাহা থাকবে সেগুলোতে এসে সবজি নষ্ট করবে। সেগুলো থাকতে তারপরেও কিন্তু আপনার বাগানে আপনি বেশ সুন্দর একটা খাওয়ার মতো সবজি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন রান্নাঘরের দিকে যেতে হবে এবার। তো সেই যে দেখুন এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও। টুকটুক করে আমার বাগানে বেশ কিছু সবজি বানিয়েছি, যেটা বললাম। এই যে এটা হচ্ছে অনেকটাই কিন্তু দেখুন এই যে আমি বানিয়ে নিয়েছি। এই যে বিনসগুলো এটা কিন্তু আমার মেয়ে ভীষণ পছন্দ করে, আর যেহেতু অর্গানিক সবজি চাষ করি, এই যে এখানে পোকায় ধরেছে উচ্ছে। তবে উচ্ছের ফলন কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমারই নিজের অযত্নে উচ্ছে গাছে উচ্ছে কিন্তু পোকা ধরতে শুরু করেছে। এই উচ্ছে গাছে আমার স্বামীকে দেখালে ও বলবে এক্ষুনি বিষ দেবো, আমি বলবো না বিষ দেবো না। তো এই নিয়ে একটু তর্ক আমাদের চলতেই থাকে। ও অতটা মানে অর্গানিকে বিশ্বাসী না, বলে না। আমি বলি খুব বেশি বিষ সার দিলে তো বাজার থেকে কিনে এনে খাওয়া যাবে, তুমি তাহলে আর কষ্ট করে সবজি বাগান করবে কেন, তাই না? মানে আমি তো কষ্ট করে সবজি বাগান করি এই জন্যে, যাতে কীটনাশক আর সার যতটা সম্ভব না দিয়ে আমি সবজি আর কি তৈরি করব। তার জন্য কিছু সবজি তো নষ্ট হবে, এটা নষ্ট হতোও না জানেন তো। এটাতে যদি আমি একটুখানি পেপার দিয়ে এটাকে মুড়ে দিয়ে যেতাম, ওই যেমন দেয় না সবাই আমে আর কি, সেই রকম লাউয়ে সেরকমভাবে, কিন্তু তাহলে কিন্তু হতো না। তো যাই হোক, আমার এই যে ছাদে আমি মাঝে মাঝে যখন বসি, এই পুঁই শাক গাছটা খুব লতিয়ে বেড়াচ্ছিলো, তো এটাকে কিন্তু এই মানে আমার খুঁটিটার সঙ্গে এরকমভাবে পেঁচিয়ে দিয়েছি। ছাদে অল্প অল্প সবজি হয়েছে বলেছি, একটু বেগুন। তো ছাদ বাগানে অন্য অন্যবার প্রচুর আর কি সবজি লাগাই, এবার একটু কম লাগিয়েছি কারণ রোদটা কম আর আমি একটু ব্যস্ত বেশি আছি, তাই জন্যে এখানে যেহেতু লাগালে কম হবে পরিমাণে আর কি ফলন, তাই জন্য আমি এই যে রোদ আছে এখানেই লাগাচ্ছি। প্রতিদিনই এখানে কম বেশি সময় দিই। সকালবেলায় সংসারে কাজবাজ হয়ে গেলে, রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেলে তখন কিছুটা সময় পাই, ওই ঘন্টাখানেক, তখন কিন্তু আমি এই বাগানের সময়টা ইনভেস্ট করি। তো আজকে লাগাচ্ছি টক পালং শাক,
পালং শাক, লাল শাক এইগুলো, কারণ এগুলো খুব ইজিলি গ্রো করে, শীতেরই সবজি এগুলো, খুব সহজেই কিন্তু বাড়ে, আর এইগুলো কিন্তু ভীষণই উপকারী শাকসবজি। লাল শাক তো সেই আমি কালী পুজোর আগের থেকেই লাগিয়েছি আর প্রচুর খাচ্ছি, আর বেশি তো ভালো লাগে না খেতে, একই জিনিস একই মানে এক নাগাড়ে। তো কদিন ধরে মানে আত্মীয়স্বজনদের তো কম বেশি চেষ্টা করছি দিতে, তার মধ্যে হচ্ছে আবার লাগাবো, তাতে করে ওইগুলো ফুরিয়ে যাওয়ার পর কিন্তু আমি ছোট্ট গ্যাপ দিয়ে তারপরে আবার শাক খেতে পারবো। এখানে লাগিয়েছিলাম সর্ষে শাক, বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছিলো, তারপরেও কিন্তু কদিন আমি খেতে পেরেছি সর্ষে শাক। তো বাগানে সবসময় চেষ্টা করতে হবে ভ্যারাইটি শাকসবজি লাগানোর, এবং যদি আপনি নতুন হন তাহলে চেষ্টা করবেন খুব সহজে যেগুলো বাড়ে, যেমন সর্ষে, পালং শাক, এগুলো কিন্তু সহজেই বাড়ে। আর এই মটর শাকটাও কিন্তু সেই রকম খুব সহজেই, খুব বেশি খাটে লাগে না, প্রথমে একটু কুপিয়ে গোবর সার ছড়িয়ে দিয়ে যদি লাগানো যায় তাহলে কোনো সারই দেওয়া লাগে না, আপনি শুধু তুলবেন আর খাবেন, এরকমই ব্যাপার। তো আমি এই যে মাঝে মাঝে লাগিয়ে দিয়েছিলাম ছোলা শাক, সেগুলো বাড়ছে। আমার ফুলকপি, ওলকপি একটু একটু করে বাড়ছে, তবে এবার আমি ভীষণ একটা খুশি হয়েছি, এবার আমি কিন্তু ওলকপিটা খুব ভালো বানাতে পেরেছি, মানে ওলকপিটা এত ভালো হবে আমি কখনো কিন্তু ওলকপি চাষ করিনি এর আগে। ভাবলাম, মানে ভাবতাম যে কিনে চারা ওলকপি লাগাবো কতটা কী হবে, তবে এটা লাগাতে পেরে মানে হয়েছে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এখনও তুলে খাইনি একদিনও, তবে খাবো খুব সহজেই, মানে খুব শিগগিরই আর কি, 2-1 দিনের মধ্যে। এই যে ধনেপাতা চাষ করেছি এখানে, এইগুলো তো প্রচুর, মানে 15-20 দিন বলতে গেলে হয়, এক নাগাড়ে খাচ্ছি। ধনেপাতা বাটা, ধনেপাতা আর কি সবজি তরকারির মধ্যে দিয়ে ভীষণই আর কি ভালো। নিজের বাড়িতে দেশি বীজ আপনি বপন করবেন, এত ভালো ফ্লেভার, বাজারের ধনেপাতা আপনার খেতে ইচ্ছেই করবে না, কারণ বাজারের ধনেপাতা কেমন একটা ঘাস ঘাস বুনো বুনো গন্ধ বলে, এই ধনেপাতাটা এত দারুণ ফ্লেভার হয়। তো ওই জন্য বাড়িতে সবসময় চেষ্টা করবেন দেশি ভ্যারাইটির ধনেপাতা লাগাতে। হয়তো ছোট হবে গাছ, কিন্তু তার যা ফ্লেভার, তার সঙ্গে কিন্তু ওই বাজারে হাইব্রিড কোনো জিনিসই কিন্তু ভালো নয়, সেটা কোনো শুধুমাত্র শাকসবজি নয়, যে কোনো জিনিসই কিন্তু হাইব্রিড ভালো নয়। দেশি ভ্যারাইটি, সেই স্থানীয় ভ্যারাইটি আপনি লাগাবেন, দেখবেন এটা আপনার শরীরের জন্য কিন্তু অনেকটাই ভালো, পরিমাণে কম হলেও কিন্তু ভালো। তো এই যে এখন এখানে দেখুন প্রচুর পরিমাণে আমার বেগুনের চারা হয়েছে, এইগুলোও কিন্তু আমি 2-1 দিনের মধ্যেই লাগাবো মানে লাগিয়েওছি এখান থেকে কিছু নিয়ে, বাকিগুলোও লাগাবো। আজকে এখান থেকে নিচ্ছি এই যে পেঁয়াজের পাতা, যেটাকে আমরা স্প্রিং অনিয়ন বলে জানি আর কি, এর বাহারি নাম হচ্ছে স্প্রিং অনিয়ন। এইগুলোও কিন্তু যে কোনো শাকসবজির মধ্যে দিলে ভালোই লাগে, বেশ আলু ভাজির মধ্যে একটা দিলেও ভালো লাগে, আমার মেয়েরা টিফিনে এটা ভালোবাসে। মোমো বানানোর সময় একটু এই পাতা কুচিয়ে দিলেও বেশ ভালো লাগে। তো টাটা করছি, আজকের মতো এখানে টাটা, দেখা হবে আরেকটা নতুন ব্লগ।